যেভাবে ঘটনাটি আমার কাছে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জেফরি ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমার নাম ওমর ফারুক, আমার বাড়ি মানিকগঞ্জে। শুরু করছি আজকের ঘটনাটা। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি ফারজানা আপুর কাছ থেকে। তিনি যেভাবে লিখেছিলেন ঘটনাটি ঠিক সেভাবেই কালেক্ট করেছি। আশা করি গল্পটি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে। এই গল্পটির নাম 7 জিনের ভয়াবহ ঘটনা। শুরু করছি জেফরি ভাই ঘটনা। আমার নাম ফারজানা চৌধুরী। আজকে আপনার সাথে আমার আন্টির সাথে ঘটে যাওয়া এক বাস্তব কাহিনী শেয়ার করলাম। ঘটনার স্থান হবিগঞ্জ মডেল থানার কোনো একটি গ্রামে। আজ থেকে প্রায় কয়েক বছর আগের ঘটনা। ঘটনাটির স্থল হচ্ছে হাতির খান ওনার নিজ শ্বশুর বাড়িতে ঘটে যায় ঘটনা। একদিন ভোর 4টার সময় উনি ঘর থেকে বেরিয়েছিলেন উঁচু করতে। ঠিক তখনই উনি দেখতে পান দুটি বিড়াল ওনার দিকে আসছে। একটা বিড়াল ওনার পায়ের উপর পা দিয়ে ওনার গা ঘেঁষে চলে গেছে, আরেকটা বিড়াল ওনাদের জানালার কাছে এসে হাঁপাচ্ছে। হঠাৎ এই দৃশ্যটা দেখে আন্টি কিছুই বুঝতে পারলেন না কি হচ্ছে এসব। হঠাৎ উনি খেয়াল করলেন ওই বেড়ালটি আস্তে আস্তে নিজের রূপ পরিবর্তন করে একটা কালো ছায়াতে পরিণত হলো, আর চোখের পলকে এক ভয়ঙ্কর রূপ ধারণ করাতে আন্টি চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলেন। আন্টির চিৎকার শুনে আন্টির জামাই এবং তার ছেলে ছুটে আসে এবং এসে দেখলেন উনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। এরকম অবস্থা দেখে আশেপাশের গ্রামের অনেকে ডেকে আনেন। এই ঘটনার পর থেকে বলতো আন্টির সাথে ঘটনাগুলো শুরু হয়। এই ঘটনার পর সেই জিনটা আন্টির পেছনে লেগে যায়, আন্টির শরীরে ভর করে। আন্টির এইরকম অবস্থা দেখে একজন কবিরাজ দেখান। কবিরাজ এসে দোয়া কালাম পড়ে ফু দিয়ে দেয়, কিন্তু তাতেও কোনো রকম কাজ হয়নি। উল্টো কবিরাজকে আন্টির ভেতরে থাকা সেই জিনটা বলে উঠল, এই কবিরাজ, তুই জানিস আমি কে? তোর সাহস কি করে হয় আমাকে ছড়াতে আসেছিস? কথাটা বলে সে জিন কবিরাজের গালে 3-4টা থাপ্পড় মেরে দেন। থাপ্পড়টা খেয়ে কবিরাজ বলে উঠল, আমার দ্বারা এটা সম্ভব না, আপনারা অন্য কোনো কবিরাজ দেখান। এই বলে তিনি চলে যান বাসায়। এদিকে কবিরাজের কথা মতো 3-4 দিন পরে আন্টিকে একটা বাজারে নিয়ে যান। সেখানে গিয়ে একজন হুজুর দেখান, কিন্তু এতেও কোনো কাজ হয় না। তারপর আন্টিকে বাপের বাড়িতে নিয়ে আসা হয় হবিগঞ্জে, এবং এইখানে একজন নাম করা বড় হুজুর আছে। আন্টিকে ওনাকে দেখান এবং উনি আন্টিকে বসিয়ে চোখে মুখে তেল দিয়ে সূরা পড়ে ফু দিয়ে বলেন যে ওই জিনটা শরীর থেকে যেন চলে গেছে, আপনারা ওনাকে বাড়িতে নিয়ে যেতে পারেন। এদিকে ঠিক সেই মুহূর্তে হুজুরকে আবারও অবাক করে দিয়ে আন্টির ভেতর থেকে সে জিনটা বলে উঠলেন, হুজুর, তুই কি ভেবেছিস আমি চুপ করে আছি এই বলে তার শরীর থেকে চলে গেছে, তাই না? না, আমি ছাড়ার জন্য আসিনি, আমি তার মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। সে সময় দুপুর 1টা বাজে। চারদিকে যেন জোহরের আজান হচ্ছিল। আজান শুনে তখন জিনটা বলে উঠলেন, হুজুর, আমি এখন চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি আবারও আসবো, ফিরে ফিরে আসবো। সে জিনের কথায় হুজুর বললেন, এই রোগে উনি চোখ খুলছেন না কেন? হ্যাঁ। হুজুরের কথায় সে জিনটা হা করে হাসি দিল আর বলল, আমি যতক্ষণ চাইব ততক্ষণ চোখ বন্ধই থাকবে। এদিকে জিনের কথায় হুজুর বললেন, আমিও দেখি চোখ না খুলে কি করে। এই বলে তিনি সূরা এবং দোয়া কালাম পড়ে ফু দিতে লাগলেন। ঠিক তখনই সে জিনটা বলল, সব বন্ধ কর, বন্ধ কর, আমি চলে যাচ্ছি। সে জিনের কথায় হুজুর বললেন, ঠিক আছে, তুই যে সত্যি যাবে আমি সেটা বুঝবো কি করে? হুজুরের কথায় সে জিনটা বলল, আমি যাওয়ার আগে
বুঝবে আমি চলে গেছি। তো কথা মতো সেই জিনটা যাওয়ার সময় আন্টির ঘাড়ে প্রচন্ড জোরে আঘাত করলো। আন্টি তখন সাথে সাথে মাটিতে পড়ে যায়, আর মনে হচ্ছিল তার মাথাটা মাটির ভেতরে ঢুকে যাচ্ছিল। এরকম মনে হচ্ছিল। তারপর ওনাকে ধরে বসানো হলো, তুলে বসানো হলো, এবং আন্টিকে বসানোর পর ওনার চোখ মেলে তাকাতে দেখলো সবাই বুঝতে পারেন জিনটা চলে গেছে শরীর থেকে। জিনটা চলে যাওয়ায় হুজুর আমার মামা এবং আরেক আন্টিকে বললেন, আপনারা এখন ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। হুজুরের কথায় আন্টিকে বাসায় নিয়ে আসা হলো। কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? না না, ঘটনা এখন কেবল শুরু হলো। আন্টিকে বাসায় নিয়ে আসায় কিছুদিন বেশ ভালোই কাটছিল। সবাই মনে মনে ভেবে নিয়েছিলাম কবিরাজ এই জিনটাকে তাড়িয়ে দিয়েছেন, আর অস্বাভাবিক কিছুই ঘটবে না, কোনো সমস্যা হবে না। কিন্তু তার কিছুদিন পর এক সন্ধ্যাবেলা আন্টি রাতের খাবার রান্না করছিল। আগের দিন বেশিরভাগই জয়েন্ট ফ্যামিলি ছিল, আমাদেরও তাই রান্নাঘরটি ছিল বাহিরে। আন্টি যখন ভাত রান্না করার জন্য চাল নিতে আসছিল তখন কোথা থেকে দুটো বিড়াল যেন ছুটে আসছিল। প্রথমবারের মতো ওই বিড়ালটা পায়ের ওপরে পা রেখে কেমন যেন মিয়াও করে ডাক দিল আর গা ঘেঁষে চলে গেল। আর আরেকটা বিড়াল আমাদের রান্নাঘরের পাশে একটা পেয়ারা গাছ ছিল, ওই গাছটাতে বসে সেম ভাবে হাঁপাচ্ছিল। তারপর আন্টি ঘরে গিয়ে আমার আম্মুর কাছে যান। আমার আম্মু হচ্ছে ভাই বোনদের মধ্যে সব চাইতে বড়। আম্মুর কাছে যাওয়ার পর আমার আন্টি আমার আম্মুকে বললেন, এই চল দে। বড় বড় করে চোখ করে বললেন। আম্মু তো হতভম্ব, মনে মনে ভাবছেন কি এমন হলো, হঠাৎ করে আমাকে তুই করে কথা বলছে। আন্টি এরকম হাব ভাব দেখে মা ভীষণ ভয় পেয়ে গেছেন। মা আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ চাল দিয়ে দিলেন। আন্টি চাল নিয়ে টিউবওয়েলের চাল নিয়ে ধুতে যাচ্ছেন, ধুচ্ছেন তো ধুয়েই যাচ্ছেন, এ যেন এক মঞ্চমুগ্ধের মতো পাগলের মতো করছিলেন। বেশ কিছুক্ষণ পর চাল ধোয়া হয়ে গেলে চলে গেলেন রান্নাঘরে, আর চুপচাপ রান্না করছেন বসে বসে। এদিকে তখন সেই আন্টির ছেলে খেলা থেকে এসে রীতিমতো গোসল করছে। এটা দেখে আমার আম্মু চলে গেলেন রান্নাঘরে আন্টিকে বলতে। মা রান্নাঘরে গিয়ে আন্টিকে বলেন, এই তোর ছেলে দুপুরবেলা একবার গোসল করেছে, এখন আবার করছে, তুই কিছু বলছিস না কেন? হ্যাঁ, ঠান্ডা লাগবে তো। এদিকে আবারও পাশ থেকে আমার মামি আন্টিকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এখন তো চুপ থাকবি, ছেলে ঠান্ডা লাগলে ডাক্তারের কাছে ছোটাছুটি করবে, তখন ভালো লাগবে। মামি এই কথাটা শেষ করবার আগে আন্টি বলে উঠলেন, কি বলছিস তুই? তোর সাহস তো কম না, আমার চোখ রাঙাচ্ছিস তুই? এই বলে আন্টি আমাদের রান্নাঘরের টিনের চালে যে বাঁশ দেওয়া থাকে সেই বাঁশটা ধরে টানছে মামিকে মারার জন্য। এইটা দেখে মামি এবং আমার আম্মু আন্টিকে বললেন, তোর কি হয়েছে, তুই এরকম আচরণ কেন করছিস? কিন্তু আন্টি কেমন যেন আচরণ করছে, চোখ যেন বড় বড় করে কথা বলছে আর বাঁশ ভাঙার চেষ্টা করছে। এসব দেখে মামি এবং আম্মু তারা দুজনে সেখান থেকে দৌড়ে ঘরে চলে গেলেন এবং সবাইকে বললেন। আন্টির এমন আচরণের সবাই ভয় পেয়ে বাড়ির পাশে একজন কবিরাজ ছিলেন, ওনাকে ডেকে আনলেন। এদিকে আন্টির এমন অবস্থায় আশেপাশের অনেক মানুষ এসে জড়ো হলেন বাড়িতে। বাড়ির পাশে কবিরাজকে ডেকে নিয়ে আসার পর কবিরাজ আন্টিকে ধরে দোয়া কালাম পরে ফু দিচ্ছেন। এদিকে আন্টির ভেতরে থাকা সেই জিনটা কবিরাজকে বললেন, কবিরাজ তুই আমার কিছুই করতে পারবি না। সেই জিনের কথায় কবিরাজ বলে উঠল, তুই কোথা থেকে আসছিস সত্যি করে বল। হ্যাঁ, তখন জিনটা বলল, আমি ওই শিমুল কাছে ছিলাম, আর এদের বাড়ি ঘর বাঁধানো নেই দেখে আমি আসছি। শিমুল গাছটা ছিল পাশের বাসার বাগানে। আপনারা তো জানেন এসব গাছের জিনরা অনেক বেশি পছন্দ করে। এই ধরনের গাছ থেকে রীতিমতো জিনের উপদ্রব সবচাইতে বেশি হয়। সেই জিনটা কবিরাজকে আরো বললেন, ওই গাছের যে মালিক তার একটা ছেলেকে আমি খেয়ে ফেলবো।
আন্টির ভেতর থেকে সে জিনটার কথা শুনে ওই বাসার মালিক, যার শিমুল গাছ, ওনার বউ দৌড়ে আসছে। এসে আন্টিকে বলতে থাকলো, আফা আফা আমার ছেলেরে কেন মারবেন? আমার ছেলে কি করছে? তখন সে জিনটা বলে উঠল, এই আফা কাকে বলছিস? ভাই বল ভাই, আফাকে চিনি না। এদিকে সে জিনের কথায় কবিরাজ বললেন, কি করলে আপনি তাদের ছেলেকে কিছু করবেন না বলুন তো? তাদের ছেলে তো কোনো ক্ষতি করবেন না, বিনিময়ে কি চান বলুন? কিন্তু জিনটা কোনোভাবেই যেন রাজি হলেন না। এক কথা, এই শিমুল গাছের মালিককে ছেলেকে সে মেরেই ফেলবে। জিনের কথায় গাছের মালিকের মেয়ে কান্নাকাটি শুরু করে দেন আর অনেক অনুরোধ করতে থাকেন। অনেক অনুরোধ করায় জিনটা বলল, ঠিক আছে, তবে একটা শর্ত রাজি আছি। তখন কবিরাজ বললেন, কি শর্ত বলেন? তখন জিনটা বললেন, আমাদের এক মন মিষ্টি কথা হবে, তাহলে আমরা কিছু করবো না, ওই ছেলেরও কোনো ক্ষতি করবো না। এত মিষ্টি তো দেওয়া সম্ভব না, তাই কবিরাজ জিনটাকে বললেন, আমরা এত মিষ্টি কি করে কিনবো? টাকার তো একটা ব্যাপার আছে, তাই না? আপনি কমিয়ে বলেন না। তারপর আবারও অনেক অনুরোধ করায় জিনটা বলল, 10 কেজি মিষ্টি দিলেই হবে। জিনের কথায় কবিরাজ বললেন, না না না, এটা পারবো না। এভাবে আস্তে আস্তে 10 কেজি থেকে 5 কেজি, তারপর শেষমেশ 2 কেজি দিতে হবে বলে রাজি হয়েছে। তারপর তখনই 2 কেজি মিষ্টি এনে 1 কেজি মানুষকে খাওয়ানো হলো, আর 1 কেজি জিনটাকে দেওয়া হলো। তারপর জিনগুলো তাদের ছেলের পেছন থেকে ছেড়ে দিল, কিন্তু আন্টির কাছ থেকে তারা যাবে না। কবিরাজ এই বিষয়ে কিছু করতেও পারলেন না জিনটার সাথে। এই কবিরাজকে দিয়ে কিছু না হয়, আন্টিকে নিয়ে সে কবিরাজের কাছে গেলেন। সর্বপ্রথম যাকে দেখিয়েছিলেন ওনার কাছে যাওয়ার পর সে কবিরাজ সূরা পড়ে ফু দিতে লাগলেন। তখন আন্টির ভেতরে থাকা জিনটা বলে উঠলেন, কবিরাজ, তুই এখনো চিনতে পারলি না আমি কে? তুই জানিস আমি হলাম যাকে আমরা 7 ভাই তার শরীরে ভর করেছি। জক্কি জিনের কথা শুনে কবিরাজ আন্টির জামাই এবং মামাকে বললেন, সালাম, আমি কাজ করতে পারবো না, এইসব ছাড়তে পারবো না, সরি। আমি আজ যদি জানতাম এখানে জক্কি ধরেছে, তাহলে এই কাজ কখনো আসতাম না। আমি পারবো না। কবিরাজের কথায় আন্টির জামাই বলে উঠলেন, আপনি হঠাৎ ভয় পেলেন কেন? এই জক্কি কি এমন? ওরা কি আলাদা জাত? আন্টির জামাইয়ের কথায় কবিরাজ বললেন, ওদের মধ্যে ভালো খারাপ দুটোই আছে, কিন্তু অনেক অনেক বেশি শক্তিশালী, তাদের সাথে পেরে উঠতে পারবো না আমি। কবিরাজের এই কথা শুনে তারা যেন হতাশ হয়ে বাড়িতে ফিরে এলেন, আন্টিকে নিয়ে ফিরে এলেন। আর উপায় না পেয়ে অন্য একজন কবিরাজকে দিয়ে বাড়ির বন্ধ করা হলো তাবিজ দিয়ে, কিন্তু বাড়ি বন্ধ করে কোনো কাজ হয়নি। সে জিনগুলো ঠিকই আসতো। আন্টি সপ্তাহে 2-1 দিন সুস্থ স্বাভাবিক থাকলেও বাকি কদিন অসুস্থ থাকতেন। সেই জক্কি জিনগুলো আন্টির শরীরে ভর করলে আন্টি কাঁচা মাছ যেন চিবিয়ে খেয়ে ফেলতেন। শুধু কি তাই, আন্টির শরীরে সেই জিনগুলো থাকা অবস্থায় উনি 1 হাঁড়ি ভাত দিলেও সেটা খেয়ে বলতেন, আমার খিদে মেটেনি, আরো খাবো। আন্টির কথায়ও ওনাকে সন্তুষ্ট করা যেত না। এদিকে আন্টির শরীরে যখন সেই জিনরা থাকতো না, তখন আন্টিকে সব বিষয়ে জিজ্ঞেস করলে আন্টি কিছুই বলতে পারতেন না, ওনার সেটা মনে থাকতো না। এভাবে কিছুদিন চলার পর একদিন ভোরবেলা আমার ছোট মামার বউ প্রেগন্যান্ট ছিলেন। তিনি সকাল 6টায় মামি বেহুশ হয়েছেন ওয়াশরুমে যাওয়ার জন্য। যেহেতু আমরা তখন সবাই জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, ওয়াশরুমটা বাইরেই ছিল। ছোট মামি বের হওয়ার পর একটু দূরে একটা বিড়াল দেখতে পান, মেয়াও মেয়াও করে ডাকছিল। উনি ওয়াশরুম থেকে এসে রুমে গিয়ে শুয়ে পড়বেন, ঠিক সেই মুহূর্তে কেউ তার হাত ধরে টানছে। সেটা মামি অনুভব করলেন ঠিকঠাক মতোই। এমন অনুভব হওয়ার পরে মামি চোখ খোলাতে দেখলেন কুচকুচে কালো একটা লোক, অনেক লম্বা, দেখতে তার বিশাল দেহি, প্রায় ঘরের সমান হবে তার মাথা, এত উচ্চ লম্বা লোকটা তার হাত ধরে টানছে। এটা দেখে মামি যেন চিৎকার দিয়ে উঠলেন।
মামির চিৎকারে মামাও সজাগ হয়ে গেলেন। মামা জেগে গিয়ে মামাও সেই জিনটাকে দেখে দুজনেই চিৎকার করতে লাগলেন। এদিকে কিন্তু সেই লম্বা ভয়ঙ্কর অবুরটা মামির হাত ধরে টানছেন। এদিকে মামা তার মামির হাত ধরে টানছেন, কিন্তু ছাড়াতে আর পারছেন না। তাদের চিৎকার শুনে সবাই রীতিমতো প্রথমে বাইরে খুঁজতে শুরু করলেন, কিন্তু আওয়াজটা ঘর থেকে আসছে, তাই সবাই তাদের ঘরে গিয়ে দেখলেন মামা এবং মামি একজন আরেকজনের হাত ধরে টানছেন, অন্য কিছুই দেখতে পাননি। সবাই দেখলেন মামা আর মামিকে, সবাই সেই লম্বা আবরটাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু মামা মামি দুজনেই ঠিকই দেখছেন সেই উঁচু লম্বা আবরটাকে। ওদিকে আমার আন্টি যাকে জেনে ধরা, তিনি সারা রাতি জিকির পড়ছিলেন, ঘুমাননি। আন্টি ঠিক চোখ বন্ধ করে দেখলেন, এসব দেখতে পেলেন মামা মামির সাথে ঘটেছে সেই দুষ্টু আবরটা, মানে জিনটা যে ঘরে ঢুকেছে। হাত ধরে ধরে এসব দেখে উনি হাসছিলেন, বিষয়টা ভাবছিলেন আমার আন্টি যাকে এই চোখকে চিনেরা ধরেছে উনি অন্য রুমে, আর এদিকে মামা মামি আরেক রুমে। আমার আন্টি ওই রুম থেকে বুঝতে পারছেন মামা মামিকে ওই জিনটা যে হাত ধরে টানছে। ব্যাপারটা কিন্তু খুবই অদ্ভুত। মামা মামির হাত ধরে যে জিনটা টানছে সেটা হলো 7 জন জক্কি জিনদের মধ্যে, তাদের মধ্যে ছোট আর ছোটটাই সবচাইতে দুষ্ট প্রকৃতির 7 জন জিনের মধ্যে। ছোট মামার এমন টানাটানি দেখে কেউ বুঝতেই পারছেন না যে তাদের দুজনের কি হয়েছে। এদিকে আন্টির হোশ আসতে তিনি মামা মামির রুমে চলে গেলেন। আন্টি মামা মামির রুমে গিয়ে সেই জিনটাকে বললেন, সরে যা এখান থেকে। কেউ সে জিনটাকে না দেখলেও আন্টি ঠিকই দেখতে পান। আন্টির কথায় জিনটা বলল, তুই সর, এখান থেকে আমি তাকে নিয়ে যেতে এসেছি, নিয়ে যাবই আমি। তখনই আন্টি বললেন, তুই চিনিস না আমি কে, তারপর তুই এসেছিস? এই বলে আন্টি জিনটার মামিটার হাতটা ছাড়ালেন। মামি হাতটা ছাড়াতে সে জিনটা রেগে গিয়ে পাশে একটা চেয়ারে রাখা সেটা দিয়ে রীতিমতো বাড়ি মারছিল আন্টিটার পায়ে। আন্টিকে আঘাত করে জিনটা বলল, যা, তোর জন্য উনি আজকে বেঁচে গেল। কথাটা বলেই সেখান থেকে বাতাসে বেরিয়ে গেল সেই জিনটা। জিনটা চলে যাওয়ার পর সেই মামির যে হাত ধরে টানছিল সেই হাতে প্রচন্ড ব্যথা পেয়েছেন মামি। এদিকে আন্টি নিজেই হাতের রীতিমতো নিজেই ফু দিচ্ছেন আর বলছেন, আমার পায়ে ফু দিতে হবে, আমার পায়ে ফু দিতে হবে। আন্টির এমন কর্মকাণ্ড দেখে সবাই বলছিলেন, তোমার পায়ে কি হয়েছে? সেখানে থাকা সবাই কিন্তু ওই জিনটাকে দেখেননি, আন্টির পায়ে যে আঘাত করেছে সেটাও দেখেননি। তারা আন্টিকে জিজ্ঞেস করছিল, তোমার পায়ে কি হয়েছে? সবার কথায় আন্টি তখন বললেন, ওই জিনটা রেখে পায়ের উপরে রীতিমতো বাড়ি দিয়েছে। এই বলে উনি সবাইকে পায়ের আঘাতের চিহ্নটা দেখালেন। এই ঘটনার পর সেই রাতে কেউ আর নিজের রুমে থাকার সাহস করেননি। ভয়ে ভয়ে সবাই আমাদের রুমে থাকলেন এবং সেই ঘরটা হুজুরকে দিয়ে বন্ধ করানো ছিল। তারপর এই ঘটনার পর মামা মামি তাদের রুমে থাকার সাহসই পাননি, সেজন্য আমাদের রুমেই থাকতেন। তো তাদের রুমটা খালি পড়ে থাকতো। আন্টি ঠিক করলেন তিনি থাকবেন সাথে, আমার আরেক আন্টি রাখছেন। এইটা তার কিছুদিন পরের ঘটনা। দুজন গল্প করতে করতে এক সময় ঘুমিয়ে পড়লেন। মাঝ রাতে হঠাৎ আন্টির কেন জানি মনে হচ্ছিল ওনার নিচে কিছুই নেই। এটা অনুভব করতেই তিনি চোখ খুলে দেখলেন খাট থেকে অনেকটা উপরে শূন্যে ভেসে আছেন তিনি, আর তার দুপাশে দাঁড়িয়ে আছেন দুটো কালো কালো অবব জিন। একজন দাঁড়িয়ে, আরেকজনের চুলগুলো ছিল অনেক লম্বা। একজন পুরুষ অবব, কালো কালো কুচকুচো দেখতে, একটা সেই জিন যে মামির হাত ধরে টানছিলেন। আন্টি ভয় পাননি, এতটাও ভয় পাননি, কারণ তার নিজের সাথে তো জিন থাকে। এমন অবস্থায় আন্টি বললেন, আমাকে উপরে কেন তুলছেন, নিচে নামান। তারা বলছে, নামাবো না, তোর জন্য সেদিন সে বেঁচে গেছে, এখন তুই তাদেরকে সরিয়ে নিজে থাকা শুরু করেছিস। ওর কত বড় সাহস আমার আসনে আমার জায়গায় এসে ঘুমায়। আমরা এখানে থাকতাম, মেরেই ফেলতাম। সেদিন ভাগ্য ভালো ছিল তুই এসে আটকে দিয়েছিস।
আন্টি তখন বলল, ও তাহলে এই ব্যাপারে তোদের আসন ছিল? হ্যাঁ, তোর জন্য বুঝি এত কর্মকাণ্ড ঘটিয়েছিস? নিজ নামা বলছি, না তো খুব খারাপ হবে। কিন্তু তারা নাছোড় বান্দা, নামাবে না। আন্টি বললেন, নামাবি না তো? ঠিক আছে। এই বলে পা দিয়ে পুরুষ অপরটার বুকে একটা লাথি মারতেই তারা ফেলে দিয়েছিল আন্টিকে। উপর থেকে খাটের উপরে তারা চলে গেছে। আন্টি নিচে পড়ায় শব্দটা হলো বিছানায়। পাশে আরেক আন্টি ঘুম থেকে সজাগ হয়ে যান আর আন্টিকে বিছানায় বসে থাকতে দেখে বলে উঠলেন, এই সাফিয়া, কি হয়েছে তোর? তোর বসে আছিস কেন? আর কিসের শব্দ শুনলাম? আন্টি তখন বললেন, কিছু হয়নি, তুমি ঘুমাও। কথাটা এড়িয়ে গেছেন, কারণ তার বোন এসব কথা শুনলে বেশ ভয় পেয়ে যাবেন। তারপর তারা ঘুমিয়ে পড়লেন। সকালবেলা সবাইকে সবকিছু খুলে বললেন। সবকিছু শুনে সবার মুখের ভেতর একটা ভয়ের ছাপ স্পষ্ট দেখা গেল। এইটা ভেবে আমাদের পরিবার কি নেমে এলো, আর কেনই বা নেমে এলো? কি হচ্ছে এসব? এভাবে সামনের দিনগুলো ভালোই ভালোই কাটছিল, অস্বাভাবিক কিছুই আর ঘটেনি। কিন্তু এরপর কিছুদিন পর আন্টি সিগারেট চায় কবিরাজি করতে। আপনারা হয়তো ভাবছেন, আন্টিকে তো 7টা জিন ধরেছে, উনি কবিরাজি শিখলো কিভাবে? আসলে আন্টিকে যে 7টা জক্কি জিন ধরেছিল, সেই জিনেরাই আন্টিকে কবিরাজি শিখিয়েছে। আন্টি সিলেট যাওয়ার পর উনি বেশ কিছুদিন সিলেটে ছিলেন। এদিকে বাড়িতে এক রাতে আমার ভাই ছোট মামার রুমে ঘুমিয়েছে। তো সেই রাতে উঠে ওয়াশরুমে গিয়েছে। ওয়াশরুম থেকে রুমে আসার সময় এপাশ ওপাশ থেকে যারা কুচকুচে কালো হাত দেখলো। কালো কুচকুচে হাতটা দেখে জনি ভাই বলে উঠলেন, কে এখানে? কিন্তু ভাইয়ের কথায় কেউ আর সাড়া দিচ্ছেন না। একবার হাত সরায়, আবারও দেখায়। এইসব দেখে ভাইয়া বুঝে গিয়েছে এইটা কোনো মানুষের কাজ হতেই পারে না, আর এত রাতে কেই বা এরকম মজা করবে। এই ভেবে ভাইয়া ভয়ে দৌড়ে রুমে চলে গেলেন। রুমে গিয়ে সবাইকে ডেকে তুলে এই ঘটনাটা বললেন। ভাইয়ার কথায় পরের দিন আন্টিকে কল দিয়ে সব বলায় আন্টি বাসায় চলে আসেন। আন্টি বাসায় আসায় বাড়ির সবাই আন্টিকে সেই কালো হাতটার কথা বলায় আন্টি বললেন, রাতের বেলা একা বের হয়েছে বলেই তারা ভয় দেখিয়েছে। রোজার সময় একদিন আন্টিকে জিনে ধরা ছিল। আমার মেসো মামি বলছিল, আমরা জিনভূত বিশ্বাস করি না, আমরা কোনো সময় দেখিনি জিনভূতকে। এগুলো যদি থাকেও তাহলে কোনো মানুষের ভয় পাওয়ার কি আছে? মামির কথায় আন্টি বললেন, তুমি ভূত বিশ্বাস করো না, ভয় পাও না, তাহলে দেখো কি হয়। এই ঘটনার পর তখন তো রোজা চলছিল। মেজো মামি উঠেছে, একা গেছেন রান্না করার জন্য। বাড়ির বাকিরা সজাগে ছিল, কিন্তু তারা রান্নাঘরের বাইরে ছিল। মেজো মামি রান্না করছেন, এমন সময় তিনি শুনতে পেলেন কেউ চালের ওপরে কিছু একটা ছুঁড়ে মারছে। মামি রীতিমতো আওয়াজটা পেয়ে মামি সেটা বনের ফুল ভেবে আবারও রান্না করতে লাগলেন। তারপর আবারও শুনেন চালের মধ্যে কিসের একটা যেন শব্দ হচ্ছে, কারো হাঁটার শব্দ হচ্ছে, আবার টিনের মাঝে কেউ নখ দিয়ে টোকা দিচ্ছে। রান্নাঘরে বাঁশের মধ্যে, বাঁশ বলতে মাচা বা অন্য কিছু যেখানে হাঁড়ি পাতিল বা অন্যান্য জিনিস রাখা হয়, সেখানে বাটির সারা পাতিল রীতিমতো রাখা ছিল। এইগুলো সুন্দর করে রাখা ছিল। হঠাৎ করে একটা সরা মাটিতে রীতিমতো পড়ে গেছে। তারপর বাটির পাতিলটা পড়ে গেছে। দেখে মনে হচ্ছিল কেউ ইচ্ছে করে এগুলো ভাঙছে, কিন্তু এমন তো হওয়ার কথা নয়। এগুলো হঠাৎ করে পড়ে গেছে। ভেঙে যাওয়ায় মামির বোনের ভেতরে ভয় ঢুকে যায়। তিনি তাড়াতাড়ি করে ঘরে গিয়ে আম্মুকে ডেকে নিয়ে আসেন রান্নাঘরে। মামি আম্মুকে অন্য কিছুই বললেন না। আমার আম্মু আরো বেশি ভয় পেয়ে এসব শুনে, তাই কিছু না পড়ে দুজন রান্নাঘরে গিয়ে গল্প করতে করতে রান্না করে চলে আসেন। তখন আর কিছুই হয়নি। এই ঘটনার পর আমার বড় মামা খোয়াই নদীর পাড়ে থাকতেন, মানে ওখানে বাসা আছে ওনার। উনি একটু অসুস্থ ছিল, কিছুই খেতে পারতেন না। তাই আম্মু মামাকে বলেছিলেন, আজকে তোর পছন্দের মাছ রান্না করেছে, আজকে রাতে আমাদের পাশে এসে খেয়ে যাস। মায়ের কথায় বড় মা বললেন, ঠিক আছে, আসবো রাতে। যেই কথা সেই কাজ। মামা নদীর পাড় থেকে রাত 12:30 দিকে রওনা দিলেন বাড়ি আসার উদ্দেশ্যে।
সেই সময় রাত 12টা মানে অনেক রাত, গ্রামে এখনো 12টা মানে অনেক রাত। তো মামা আমাদের বাসার কাছাকাছি এসে পড়ছেন। এখানে একটা মুদির দোকান ছিল আর পাশে একটা কবরস্থান। দোকানটার একটু দূরে রাস্তায় একটা কলভার্ট ছিল, এটা দিয়ে ড্রেনের ময়লা আর বৃষ্টির পানি নামতো। মামা সেই কলভার্টের কাছে আসতে দেখতে পেলেন দুজন সাদা জুব্বা পরিহিত লোক এদিকে এগিয়ে আসছে। ওদেরকে দেখে মামা বললেন, কে কে ওখানে? হ্যাঁ, আপনারা কে? মামার কথায় কেউ সারা শব্দ দিলেন না। এই দেখে মামা দাঁড়িয়ে দেখছিলেন। ওদিকে যে জুব্বা পরা লোকটা কলভার্টের কাছে এসেই একটা লোক কলভার্টের নিচে ঢুকে পড়েছে, আর একজন দাঁড়িয়ে ছিল। হঠাৎ নিমিষে বাতাসে মিশে গেলেন চোখের পলকে। চোখের সামনে এই দৃশ্যটা দেখে মা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যান। এদিকে রাস্তায় কেউ নেই, কাউকে ডেকেও পাবেন না। তাই মনে মনে সাহস নিয়ে আমাদের বাসার দিকে রওনা দিলেন এবং রাস্তায় আর কিছুই ঘটেনি। মামা অবশেষে বাসায় এসে পড়েছেন। বাসায় এসে খাওয়া দাওয়া করেছেন। খাওয়া দাওয়া শেষে আবারও ফিরে যাবে কিভাবে, রাস্তায় যা দেখে আসছেন মনে আর সাহস পাচ্ছেন না একা একা বাসায় ফিরে যাবার। পরে মামা সবাইকে সবকিছু খুলে বললেন যা যা ঘটেছে। এটা শুনে মেজো মামা আর আমার আব্বু বলল, ঠিক আছে ঠিক আছে, আমরা বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো। তারপর আমরা দুজনেই কথা বলতে বলতে আবারও চলে আসবো কথা মতো তিনজনই রওনা দিলেন। আর ওইদিকে বড় মামার বউ ছেলে রীতিমতো ঘুমেছিল। হঠাৎ কেউ দরজায় টোকা দিচ্ছে আর বলছিল, কুলসুম, এই কুলসুম, এই বলে দরজা ধাক্কা দিচ্ছিল আর বলছিল, আমি রমজান চলে আসছি। মামার কণ্ঠ শুনে বড় মামি দরজা খুলে দিলেন। মামি দরজা খুলে দেখলেন সাদা জুব্বা পরা লম্বা একটা লোক। দরজা খুলতে লোকটা হাঁটতে হাঁটতে রাস্তায় উঠে যাচ্ছেন। এইটা দেখে মামি মনে মনে বললেন, কে লোকটা, এইভাবে কেন চলে যাচ্ছেন? এই ভেবে মামি সাহস করে ওনার পেছন পেছনে গিয়ে রাস্তায় উঠে পড়লেন। তাদের রাস্তার নিচে একটা বড় কবরস্থান ছিল। মামি দেখেন লোকটা দৌড়ে কবরের দিকে রীতিমতো নেমে যাচ্ছে। নিচে নেমে রীতিমতো কোথায় যেন হারিয়ে গেলেন। এটা দেখে মামি এক দৌড়ে ওনার বাসার কাছে এসে পরিচিত এক মহিলা ছিল, অন্ধকারে ছুটে গিয়ে ভয়ে তাদেরকে ডাকছিল আর দরজায় ধাক্কা দিচ্ছিল আর বলছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মামি এতটাই ভয় পেয়েছেন যে উনি ওখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। ওদিকে ওই পরিচিত মহিলা দরজা খুলে দেখলেন মামি এভাবে পড়ে আছেন। তারপর ওনাকে ধরে নিয়ে তাদের রুমে নিয়ে আগুনের তাপ দিয়ে হুঁশ আনলেন। এদিকে জ্ঞান ফেরার পর ওনারা মামিকে বললেন, কি হয়েছে তোর? তখন মামি সবকিছু খুলে বললেন। কেউ ওনার জামাইয়ের কণ্ঠে নাম ধরে ডেকেছিল, এ সমস্ত কিছু বললেন। তারপর ওরা বললেন, রাতে যেই ডাকুক 1 থেকে 2 বার নাম ধরে ডাকলে দরজা খুলবেন না। রাতে মাঝে মাঝে জিনরা মানুষের রূপ ধারণ করে কণ্ঠে ডাকে, এভাবে তারা 3 বার ডাকে না, 1 থেকে 2 বার ডাকে। তাই 3 বার ডাকা না পর্যন্ত দরজা খুলবেন না। এটা বলে তারা মামিকে তার ঘরে এনে দিয়ে চলে যান। ওদিকে কিছু সময় পরে মামাকে নিয়ে তারা চলে আসলেন। মামা বাসা আসায় তারা রাস্তা থেকে দুজন চলে গেছেন। মামা ঘরে ঢুকলেন। মামা বাড়িতে আসার পর তারা দুজনের সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা একজন আরেকজনকে বলা শুরু করলেন। মামার যে এই অবস্থা হয়েছে বাসায় তখনও খবর আসেনি। এদিকে আন্টির ছোট মামার সাথে লুডো খেলায় বসেছেন। তারা বাজি ধরে খেলছিল আর মামা বারবার আন্টির কাছে হেরে যাচ্ছিল খেলায়। এভাবে অনেক টাকা জিতেছেন আন্টি। খেলার সময় হঠাৎ আন্টি মামাকে বলে উঠলেন, হাত তুই ফেলো, আর টাকা খরচ করতে হবে না। এই কথা শুনে আন্টির মুখের দিকে তাকিয়ে রইলেন। কি যে বলে এসব। মামা আন্টিকে বললেন, কি হয়েছে তোমার? হাত তুই ফেলো মানে কি? খেলা তো শেষ হয়নি। হ্যাঁ, মামা বুঝতে পারলেন না কি বলছেন দিদি, কারণ আন্টি সুস্থ ছিল। হঠাৎ করে এসব কি বলছে? তখন বেশু মামা এগিয়ে এসে আন্টিকে বলেন, কি হয়েছে, তুমি কিসের কথা বলছো? আন্টি আবারও বলল, হাত ধুতে পড়েছি, আর টাকা খরচ করে লাভ নেই। আন্টি বলেন, চাচাকে আর বাঁচানো যাবে না। আন্টির এমন কথায় বেজু মামা তখন বুঝতে পারছেন তাদের বড় ভাইয়ের কথা বলছেন।
আপনারা হয়তো ভাবতেই পারেন, তাই ভালো হলে তো আন্টির ভালো হওয়ার কথা, তার নিজের ভাইকে চাচা কেন রাখছেন? এইটার কারণ হলো আন্টি তো নিজের মধ্যে নেই, সে জিনগুলো আন্টির উপরে ভর করে আছে। তাদের তো ভাই লাগে না, আন্টির ভাইকে তারা চাচা ডাকে, আর নিজের ছেলেকে তিনি সব সময় চাচা ডাকেন। তো মামা বুঝতে পেরে বাসার সবাইকে এক জায়গায় জড়ো করলেন আর আন্টিকে বললেন, কি হয়েছে সেখানে, আমাদের সবাইকে সমস্ত ঘটনা খুলে বলো তো। তখন সে জিনগুলো আন্টিকে বলতে শুরু করলো, দেখ দেখ রে ভাই, চাচার চারপাশে ডক্টর নার্স এরা দাঁড়িয়ে দেখছে, চাচার পালস রেট আস্তে আস্তে করে কমে যাচ্ছে, আর বাঁচানো যাবে না। ওই দেখ রে ভাই, দেখ না, চাচার কেবিনের নিচে কত মোটা একটা বিড়াল করছে, বিড়ালের চোখ দুটো আগুনের মতো লাল জল করছে। চাচাকে নিয়ে যাবে তখন মেঝো মামা আবারও শিওর হতে হসপিটালে আরেক আন্টি ছিল সেখানে, আর মামার বউ ছিল। আন্টিকে কল দিয়ে বলল, বড় ভাইয়ের কি হয়েছে? তখন হাসপাতাল থেকে আন্টি বলল, ডক্টর বললো আর বাঁচানো যাবে না, ভাইয়ের পালস রেট কমে যাচ্ছে, তোমরা তাড়াতাড়ি আসো, যদি দেখতে চাও চলতে চলতে আসো। মামা বুঝতে পারলেন আন্টি তাহলে ঠিক কথাই বলছিল। তারপর ওই আন্টিকে বলছেন, দেখো তো ভাই, ভাইয়ের কেবিনের নিচে কিছুটা দেখা যেতেছে কিনা আমাকে জানাও, ঠিক আছে? আন্টি নিচে তাকালেন, দেখলেন মোটা একটা বিড়াল, তার চোখ দুটো আগুনের মতো লাল হয়ে আছে। কেমন অদ্ভুত দেখতে সে বিড়ালটা। মামাকে এগুলো ফোন দিয়ে বললেন এবং বলে ফোনটা কেটে দৌড়ে আবার আন্টির কাছে গিয়ে বললেন, আপনার তো চাচা লাগে, আপনারা কিছু হতে দিবেন না, আমার ভাইটারে বাঁচান না, বাঁচান না আমার ভাইটারে। তখন তারা বললেন, আমরা চেষ্টা করব, শেষ পর্যন্ত চেষ্টা করব, বাঁচাতে পারবো কিনা জানি না। তারপর সবাই জানতে চাইলেন এরপর কি হলো। তখন তিনি আবারও বলল, ওই দেখ ওই দেখ, এখন আরেকটা বিড়াল আসছে, এইটা যেমন সীতাবাগের মতো লাগতেছে মুখটা। সে জিনগুলো বললেন, সবাই তোমরা চাচার সামনে কাউকে আসতে দিও না, তুমি বাঁচাইবা, আমরা আসি, তাদের আসতে দেব না। তারপর আবারও দেখেন অনেক বড় একটা হাতি আসছে, জিনরা ছাড়াই সেটা আর কেউ দেখতে পায়নি। জিনরা বলছিলেন, দেখ রে ভাই, এত বড় হাতি সারা বাংলাদেশও খুঁজে পাওয়া যাবে না, এখন আমরা এটার সাথে কিভাবে বেড়ে উঠবো? তখন সবাই বললেন, তুমি হাতির সামনে দাঁড়াও। তখন আন্টির ভেতরে থাকা সেই জিনটা কথা বললেন আন্টিকে, আমরা তোমার পিঠের উপরে উঠে দাঁড়াই, তুমি উপর বসে থাকো। কথা মতো তাই করলেন। তারা উঠে দাঁড়ালেন সে হাতিটার সামনে। তখন হাতিটা এগিয়ে এসে বললেন, তোরা সরে যা, সরে যা এখান থেকে, আমরা এক মুহূর্ত সরব না। আপনারা হয়তোবা এই জায়গায় কি বুঝেছেন না কি বুঝেন না আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে আন্টি, ওনার শরীরে 7টা জিন থাকে, এরা আলাদা। আর বড় মামা ভয় দেখিয়ে অসুস্থ হাসপাতালে পাঠিয়েছেন, ওটা অন্য একটা জিন। এখন হাতি রূপে যারা কথা বলছে সেটা অন্য জিন, আর আন্টির ভেতরে থাকা এরা অন্য জিন। দুই জিনের মধ্যে কথোপকথন হচ্ছিল। তো হাতিটা মানে ওই একটা হাতি রূপে সেই জিনটা বলল আর কি, সে হাতিটা বলল, সরলে তাদের সাথে তোকে বেড়ে ফেলবো না, বুঝতে পেরেছিস, সরে যা। হাতিটা তখন বলল, আবার যে বড় পা দেখেছিস না, এটা তোদের উপর দিয়ে দিব, আর একটা উপর দিলে তোরা শেষ। তারা মেঝো মামাকে না পেয়ে রীতিমতো উঠবে না। সবাই জিনগুলোকে অনুরোধ করছে, তোমরা হাল ছেড়ে দিও না, যতটুকু পারো তাই করো, সরেনি হাতিটা। তারপরও সামনে থেকে তারা বড় মামাকে ঠান্ডা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছিল। হাতিটা একটা পাল দিয়ে কেবিনের উপরে রীতিমতো চলে গিয়েছে এবং হাতিটার কাছে একটা সাদা কাপড় ছিল, সেটা দিয়ে রীতিমতো বড় মামার বুকটা ঢেকে ফেলেছেন। তখন জিনগুলো সবাইকে বললেন, আমরা আর পারলাম না, আমরা আর পারলাম না। চাচাকে বাঁচাতে শেষ চেষ্টা করা হয়েছে, চাচা আর বেঁচে নেই। সবাই বিশ্বাসই করতে পারছিলাম না, মামা মারা গেছে। তখন জিনগুলো বলল, একটু পর একটা খবর আসছে হসপিটাল থেকে,
যাওয়ার আগে বলল, বাড়ি ঘর পরিষ্কার করে রাখো, লাশ নিয়ে আসবে। এই বলে তারা চলে গেল। তারপর ওই হসপিটাল থেকে খবর এলো আসলে আমার মামা মারা গেছে। পরিবারের মৃত্যুর খবর শুনে সবাই যেন ভেঙে পড়লেন। তারপর মামাকে বাড়িতে এনে কবরস্থ করা হলো। মামাকে কবর দেওয়া হয় তাদের বাড়ির রাস্তার নিচে একটা কবরের কথা বলেছিলাম না বড় মামিকে, যে রাতে একটা জিন ভয় দেখিয়েছিল, ওই কবরে মামাকে দাফন করা হলো। নিয়ম মতো কেউ মারা গেলে তাদের বাড়িতে 5 দিন রান্না করা যাবে না। প্রতিবেশী আত্মীয় স্বজনরা থাকলেও তারা খাবার দেয়। আমরাও রীতিমতো নিয়ম অনুযায়ী বড় মামার বাসায় খাবার দিতাম। মামার মৃত্যুর 3 দিনের দিন বেচু মামা আর আমার বড় ভাই গিয়েছিলেন রাতের খাবার দিয়ে আসতে। যাওয়ার সময় কবরের সামনে দিয়ে যাচ্ছেন, তখন পেছন থেকে বড় মামার কণ্ঠে কেউ যেন ডাকলেন, কোরবান ভাই, তুই আমারে গিয়ে দেখে আসে না। ও কোরবান ভাই, আমার দিকে একটু তাকারে ভাই, আমি এখানে ভালো নাই রে, তোর সাথে আমার নিয়ে যা না, আর ভাল লাগতেছে না আমার। এই কথাগুলো শুধু মেঝো মামাই শুনছিলেন আর বড় ভাই শুনছিলেন, কিন্তু মেঝো মামার সাথে ছিল। এদিকে আওয়াজটা শুনে মামা পেছনে না তাকিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলেন। সামনেই তাদের বাসা ছিল। মামা আর ভাইয়া বড় মামার বাড়িতে খাবার দিয়ে আর দাঁড়ালেন না। তারা আবারও বাসায় ফেরার জন্য রওনা দিলেন। বাড়িতে ফেরার সময় আবারও কবরের সামনে যেতেই আবারও কেউ যেন বড় মামার কণ্ঠে ডাক দিলেন বেচো মামাকে। এবারও বেচো মামা পেছনে তাকালেন না। একটা কথা বলে রাখি, মামাকে যে ডাকছিল সে অন্য একটা জিন, আন্টির সাথে সেই জিনটা ছিল না। আর রাতের বেলা জিনরা মানুষের রূপ ধারণ করে মানুষকে ডাকে। তখন ভুল করে কেউ যদি পেছনে তাকান তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এমনকি শরীর সামনে দিয়ে রেখে ঘাড় ঘুরিয়েও তাকাবেন না। যদি তাকাতে হয় তাহলে পুরো শরীর ঘুরিয়ে তাকাবেন। তো মামা জানেন যে তার ভাই মারা গেছে 3 দিন আগে, এটা নিশ্চয়ই কোনো জিন হবে। এটা ভেবে তিনি আর তাকাননি, কিন্তু সামনে এগোতে পারছেন না, পা শুধু পেছনে টানছে। আবার মামার কণ্ঠে সে আবরগুলো মেঝো মামাকে বললেন, কোরবান, তুই তোর ভাইটাকে একবার গিয়ে দেখে আসে না রে। আমি তো এখানে ভালো নেই রে, আমাকে তোর সাথে নিয়ে যা। মামা এবার ভয় পেলেন। সামনে যতই এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন, পা আর এগোলো না। এটা দেখে মামার ভাই মামাকে বললেন, তুমি সামনের দিকে না হেঁটে পেছনে কেন যাচ্ছ? মামা তখন বললেন, যাচ্ছি তো। মামা কথা বাড়ালেন না। ভাইও তখন ছোট ছিল, তাই কিছুই বললেন না। শুনলে হয়তো বা ভয় পাবে। ওদিকে বাড়িতে আন্টির শরীরে থাকা সেই জিনগুলো বাড়িতে থাকা সবাইকে বলছেন চাচাকে বাঁচাতে চাইলে ওদেরকে নিয়ে আসো। কেউ আন্টির শরীরে থাকা জিনগুলোর কথায় বাইরে সবাইকে বলছিল, তুমি কার কথা বলছো, কাকে বাঁচাবো? তখন জিনগুলো বললেন, যাদের ভাত দিয়ে পাঠিয়েছ সেই চাচার কথা বলছি। ওই জিন চাচার পেছনে লাগছে, কিছুই করতে পারছে না। মামু ভাগ্নে একসাথে থাকলে জিনেরা সহজে ক্ষতি করতে পারে না। তাই তখন আমাদের বাসার সবাই বললেন, আমরা চাচ্ছি তোমরা আগে গিয়ে বাঁচাও তাকে। সবার কথায় আন্টির শরীরে থাকা সেই জিনরা বলে উঠলেন, আমরাও যাচ্ছি, তোমরাও যাও। এদিকে কথা মতো আব্বুর সাথে আরেকজন চলে গেলেন লাইট নিয়ে বেচো মামা আর বড় ভাইকে নিতে। ওনারা গিয়ে বেচো মামা আর ভাইয়াকে নিয়ে আসলেন বাসায় আসার পর মামা আবল তাবল কথা বলছিলেন এবং বলছেন, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে হবে, ও আমাকে ডাকছে, আমাকে ছেড়ে দাও। তখন সবাই বুঝতে পারছিলেন বেচো মামাকে জিনে ভর করেছেন নিশ্চয়ই। তখন সবাই আন্টিকে বলতে লাগলেন ছাড়ানোর জন্য। সবার কথা মতো আন্টি বেচো মামাকে ফু দিচ্ছিলেন সূরা পড়ে আর বলছিলেন, কোথা থেকে আসছিস বল? আন্টির কথায় সে জিনটা বললেন, আমি কবর থেকে এসেছি। তাকে দেখে মনে হয়েছে তার ভাইয়ের প্রতি টান আছে, সেজন্য আমি তার পিছু নিয়েছি, তার সাথে চলে এসেছি। জিনের কথায় আন্টিও বললেন, চলে যা।
শরীর থেকে চলে যায়, না হলে কিন্তু অনেক খারাপ অবস্থা হবে বলে দিলাম। তারপর ঝাড়ফুঁক দেওয়ার পর সেই জিনটা চলে গেছে। আন্টির শরীরে জিনগুলো রীতিমতো ভয় দেখাচ্ছিলেন, কারণ সে একা আর তারা হলেন 7 জন, কোনোভাবেই পেরে উঠতে পারবেন না এই বলে চলে গেছে। জিনটা চলে যাওয়ার পর মামাও স্বাভাবিক হয়েছেন। তারপর থেকে আর যায়নি ভাত দেওয়ার জন্য, আব্বুই দিয়ে আসছেন সন্ধ্যার আগে। মামার মৃত্যুর পর আমাদের পরিবারে আবারও নেমে আসলো এক অশুভ ছায়া। আমার বোনের বয়স তখন 7 বছর, কথাও ক্লিয়ার ভাবে বলতে পারতো না, আধো আধো সুরেই যেন কথা বলতো। সকলের অনেক প্রিয় একটা মানুষ ছিল, সবাই অনেক ভালোবাসতো। আম্মুর সাথে আন্টির কিছু নিয়ে কথা কাটাকাটি হলো। তার 2 দিন পরেই আমাদের ছোট বোনের জ্বর আসলো। শরীরে ভীষণ পরিমাণে জ্বর, ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু জ্বর আর কমছে না। আব্বুর হাতেও তখন খুব একটা বেশি টাকা ছিল না যে ডক্টর দেখাবেন, যতটুকু ছিল সেটাতেই ওষুধ কিনছিলেন। আমার ছোট বোনটা বলছিল আব্বুকে তার জন্য দুধ আর চানাচুর নিয়ে আসতে আসার সময়। আব্বু আনছিলেন ও রাতের বেলা দুধ গরম করে দিচ্ছিলেন। ও খেতে খেতে একাধিকবার জ্বরের উপরে রীতিমতো কাশিও হচ্ছিল। মেজ মামায় বললেন এই কাশির মাঝে দুধ খাওয়ালে কাশি আরো বেড়ে ওঠে, তাই আর খাওয়ালেন না, চানাচুরও খাওয়ানো হয়নি। সকালে উঠে আমি আমার বোনকে জ্বরের ওষুধ খাইয়েছি। মেজো মামা তখন কাজে যাবেন এবং তখন বললেন ওষুধ খাইয়েছিস? আমি বললাম হ্যাঁ খাইয়েছি। এটা শুনে মামা কাজে চলে গেলেন। আর ছোট মামা যে রুমে থাকতেন ওই রুমে একটা টিভি ছিল। আমার আরেক আন্টি বসে টিভি দেখছিল। আমাকে ডেকে বলছেন সুলতানাকে আমার কাছে দিয়ে যা, টিভি দেখাবো। আন্টির কথায় আমি আমার ছোট বোন সুলতানাকে কোলে করে নিয়ে চলে আসলাম আন্টির কাছে। ভাবিনি কখনো এটাই আমার শেষ কোলে উঠানো ছিল। আমার বোন আন্টির কোলে শুয়ে টিভি দেখছিল। আম্মু দুধ গরম করে খাওয়ালেন। এদিকে আমার ছোট ভাই মানে আমার বড়ই, তাকে আম্মু মারছিলেন স্কুলে না যেতে যাওয়ার কারণে। এদিকে জিন ধরা যে আন্টি ছিলেন না, তিনি বসে বসে ঝুলকিয়ে আম্মুর দিকে রীতিমতো তাকিয়ে আছেন আর ভাইকে মারছেন বলে। আম্মু বললেন আমাকে চোখ রাঙিয়ে লাভ নেই, স্কুলে না গেলে কি আদর করবো নাকি? আম্মু জোর করে বসিয়ে ভাইকে স্কুলের ড্রেস পরিয়ে তেল মাখাতে চুল আছড়ে দিচ্ছিলেন। আন্টি বললেন সময় থাকতে মেয়েটাকে ডাক্তার দেখাও। আম্মু তখন বললেন এত টাকা তো হাতে নেই, কিভাবে দেখাবো? আন্টি তখন বললেন আমারে বললেন না কেন টাকা নেই, যখন আমার ব্যাংকে 90,000 টাকা আছে, বললে কি দিতাম না আমি? এগুলো ছিল আন্টির কবিরাজি করেছেন কবিরাজের টাকা। এমন সময় যে আন্টির কোলে রেখে আসছিলাম আমার বোনকে আন্টি চিৎকার করে উঠেছেন আর বললেন কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো। আমার বোন আন্টির কোলে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল, তাই আন্টি ভাবছিল নড়াচড়া করলে ঘুম থেকে উঠে যাবে, সেজন্য কোল থেকে নামিয়ে বাম সাইডে রেখেছিলেন বিছানায়। কি জানতো এটাই তার জীবনের সর্বশেষ ঘুম ছিল। আন্টি ডাকে সবাই ছোট মামার রুমে চলে গেছেন। আন্টি তখন কান্না করতে করতে বললেন সুলতানা মনে হয় আর পেয়েছে নেই। আম্মু বললেন একটু আগে তো ভালো ছিল, আমি তো দুধ গরম করে খাইছি। কি বলছিস তুই আবুল তাবুল? হ্যাঁ কি বলছিস? আমার মেয়ের কিছু হয়নি। মায়ের মন কিভাবে মেনে নেবেন, এইটা সম্ভব না। আন্টি তখন বলল ঘুমিয়েছিল আমার ধারে, হঠাৎ করে চিৎকার দিয়ে জায়গায় পোশাক পরে দিয়েছে। সে সুন্দর ছিল, তার গালে 5 আঙ্গুলের কালো ছাপ দেখা যাচ্ছিল। জগকে জেনে ধরা সে আন্টি তখন বললেন শেষ আর বেঁচে নেই রে, মেরে ফেলেছে। কেউ বিশ্বাস করছিল না আন্টিকে। তিনি বললেন নিয়ে যেতে যেতে দম চলে যাবে। আম্মু কোলে নিয়েছেন আর বললেন কিছুই হয়নি, আমি হাসপাতালে নিয়ে যাব। তখন মুখ থেকে সাদা ফ্যানার মতো বেরিয়ে আসছিল। মামাকে খবর দিলেন। মামা বললেন একটু আগে তো আমি দেখে আসছি, কি বলছো তোমরা, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসো, আমি আসছি। সারা বাড়ির রীতিমতো কান্নার রোল পড়ে গেল। আম্মুর কোলে সুলতানাকে রাখছেন, আরেকজন বসছিল রিকশায়। আম্মু ছোট বোনকে কোলে নিয়ে বললেন এত ভারী হয়ে যাচ্ছে কেন, এত ওজন লাগছে কেন, আমি একা পারছি না। ওর সাথে সাথে যে ছিল তার করে দিচ্ছেন, ততই যেন ভারী হয়ে যাচ্ছে। হঠাৎ করে এরকম কেন হচ্ছে কেউ বুঝতে পারেনি। তারপর নিয়ে গেছেন সদর হাসপাতালে, ডক্টর দেখিয়েছেন। ডক্টর বলেছেন তোমরা অনেক দেরি করে ফেলেছো, একটু আগে আসলে হয়তো বা এই সুন্দর ফুটফুটে বাচ্চাটাকে বাঁচানো যেত। আমাদের আর কিছু কারণে মারা গেছে।
বাড়িতে নিয়ে আসা হলো। সবাই অনেক বেশি কান্নাকাটি করছিলেন। তারপর একটা সময় খবর দেওয়া হলো তাকে। বেচু মামা আমার বোনকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। মামার মেয়ের বয়স ছিল মাত্র 6 বছর। নিজের মেয়ে থাকতেও আমার বোনকে অনেক বেশি ভালোবাসতেন। আমার বোন স্বাভাবিকভাবেই মারা যায়নি। আমার ছোট মামার রুমে মামা মামির সাথে এর আগে অনেক ঘটনা ঘটেছে। গল্প পড়েছিলাম আমি। তাদের রুমে একটা পেতনিও থাকতো। আমরা জানতাম আন্টির সাথে থাকা জিন ছাড়া হয়তোবা আর কোনো জিন ছিল না। আন্টি বলেছিলেন ওই পেতনিটাই মেরেছে আমার বোনটাকে। একটা পেতনি ছিল ওই সাইডে, সে ঘুমের মধ্যে আমার বোনের গালে একটা থাপ্পড় মেরেছিল। 5 আঙ্গুলের দাগ যেন বসে গেছে। ছোট্ট মানুষ, সে আঘাত সহ্য করতে না পেরে সাথে সাথে চিৎকার দিয়ে ওই জায়গায় প্রস্রাব করে দিয়েছিল। তার কয়েকদিন পরে মেঠু মামা আছরের নামাজ পড়ে আমার বোনের কবরের স্থানের সামনে গিয়ে আমার বোনের ওপরে কবরের উপরে ছুঁয়ে রীতিমতো চিৎকার করে কান্না করছিলেন। এমন সময় মামার শ্বশুর আসছিলেন। রাস্তার পাশে কবর ছিল। মামাকে কবরের শুয়ে কান্না করতে দেখে তাহলে অনেক কষ্টে মামাকে সামলিয়ে বাড়িতে নিয়ে গেলেন। আমার বোন আর আমার বড় মামার দুজনেই মৃত্যুটা অনেকটাই কষ্টদায়ক ছিল। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন প্লিজ। বোনের মৃত্যুর কিছুদিন পর আম্মু সহ কারোরই বোন মেজাজ ভালো ছিল না। জিনে ধরা আন্টির সাথে আবারও আম্মুর কথা কাটাকাটি হয় কিছু নেই। এদিন দিনের বেলা আন্টি তার আরেক বোনের বাড়িতে চলে যান। সেই রাতের বেলা আম্মু বের হন ওয়াশরুমে যাওয়ার জন্য। আম্মু ওয়াশরুম থেকে আসার সময় বাইরে দেখতে পান কালো একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা দেখে আম্মু চিৎকার দিয়ে উঠলেন। সাথে সাথে মেচো মামিও চিৎকার দিয়ে উঠলেন। আম্মু ঘরে আসছেন, পরে আবল তাবল কথা বলছেন। এইটা দেখে মামিও ভয় পেলেন, তাই মামিও চিৎকার দিয়ে উঠলেন। তাদের চিৎকার শুনে সবাই ছুটে আসছিল, এসে বলছিল আর কি হয়েছে তোমাদের? মামি তখন বললেন দেখো দেখো বড় আপা কি কি বলছেন যেন। আমি আটকেও রাখতে পারছি না, খালি বলছেন আমাকে ছেড়ে দে, আমি বাইরে যাব, আসবো আর যাবো, ছাড় আমাকে। এদিন আন্টিও বাড়িতে নেই। সবাই আন্টিকে বলছেন তুমি বাসায় আসো, বড় আপার কি যেন হয়েছে, আমরা জানি না, কিসব উল্টাপাল্টা কথা বলছেন। আন্টি তখন বলল আমি যাব না, কারণ তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। পরে সবাই রাজি করিয়েছিলেন আন্টিকে আসার জন্য। আন্টি আসলেন বাসায়। বাড়িতে আসার পর তার সাথে থাকা জিনদের স্মরণ করলেন। আম্মুকে কারা ভয় দেখিয়েছেন এটা জানার জন্য। আন্টির কথায় সে জিনগুলো খোঁজ নিয়ে জানতে পারেন ওই পেতনিটার সাথে সেই জিনটা থাকে, সে ভয় দেখাচ্ছে। আম্মুর শরীরে ভর করছে, তাই এরকম পাগলামি করছিল আম্মু। এইভাবে আন্টি আম্মুকে ঝাড়ফুঁক করে দিলেন। আন্টির ঝাড়ফুঁকে ওই জিন শরীর থেকে চলে গেল। এই ঘটনার পর আরেকদিন রোজার সময় আম্মু টিউবওয়েল থেকে পানি আনতে দরজা খুলে বের হতে যাবে। দরজা খোলা মাত্রই একটা শীতল ঠান্ডা বাতাস যেন বাইরে থেকে হাওয়াটা রীতিমতো ঝড় উঠতে যেরকম হয় সেরকম। এই অবস্থা দেখে আম্মু কিছুতেই যেন দরজা লাগাতে পারছিলেন না, তাই আম্মুর সবাইকে ডাকছিলেন। আম্মুর ডাকে মামারা রীতিমতো আন্টি আব্বু সবাই ছুটে আসলেন। ওরা লাগানোর চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই সেটা লাগাতে আর পারছিলেন না। হাজার যত ঝড় উঠুক না কেন, একজন মানুষের কাছে দরজা লাগানো কিন্তু অসম্ভব কিছু নয়। সেখানে 3 জন পুরুষ মানুষ জোড়াজোড়ি করে লাগাতে পারছিল না একটা দরজা। কিছুক্ষণ পর হঠাৎ করে থেমে যায় আচমকা। জিনিসটা খুব অদ্ভুত ভাবে বাইরে যাওয়া আসা করছিল অনেকটাই, অথচ গাছের একটা পাতাও নড়েনি। ঝড় হলো, হঠাৎ করে আবার থেমেও গেল। এদিকে আম্মু আর সাহস করে বের হয়নি বাইরে, তাই আব্বুই গিয়ে পানি আনছেন। তারপর সবকিছু স্বাভাবিকও ছিল, কিছুই হয়নি আর। আন্টি বিয়ের আগে একটা ঘটনা আছে, সেটা জানা ছিল না, সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। আন্টির তখন 13 কিংবা 14 বছর হবে। তখন তারা রামপুর থাকতেন। বাসা থেকে একটু দূরে একটা পুকুর ছিল। বেশিরভাগ মানুষই সেখানে গোসল করতেন, কাপড় ধুতেন। আমার নানা আন্টিকে বলছিলেন একটা পাঞ্জাবি ধুয়ে দিতে। আন্টি প্রথমে না করলেন, তারপর জোড়াজোড়ি করাতে নিয়ে গেছেন পুকুরে পাঞ্জাবি নিয়ে। এবং পুকুরে তখন কেউ ছিল না। বেলা তখন 12টা বাজে। দিনটা ছিল বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার ছিল, তাই নানা নামাজে যাবেন বলে ধুয়ে দিতে বলেছিল। আন্টি কাপড় সাবান লাগাচ্ছিলেন। 3 থেকে 4 বার কেচে পানিতে পুরো পাঞ্জাবিটা ছেড়ে দিচ্ছেন, শুধু একটা পাঞ্জাবি হাতে ধরে। ধুয়ে তুলতে যাবেন, ঠিক সেই মুহূর্তে কেউ একজন পানির নিচ থেকে বললেন
এইটা আমার অনেক পছন্দ হয়েছে, আমাকে এটা দিয়ে দে। আন্টির কথা শুনে চারপাশে তখন কাউকেই যেন দেখতে পেলেন না, তাই বোনের ভুল ভেবে আবারও ধুতে লাগলেন। তখন আবারও কে একজন বলে উঠলেন, এইটা আমাকে দিয়ে দে, এটা অনেক পাতলা আছে। আন্টি তখন বললেন, কে তুমি, কোথা থেকে কথা বলছেন? তখন পানির নিচ থেকে সে বলে উঠলেন, আমি জকি। আন্টি তখন বললেন, জকি? জকি কে? আর আমার বাবার এত পছন্দের একটা পাঞ্জাবি তোকে দিয়ে দিতে যাবো কেন? তখন বললেন, তুই কে? তুই আমার সামনে এসে কথা বল। সে জিনটা তখন বলল, আমি লোহার মধ্যে থাকি। এরপর একটা পিতলের মতো দেখতে একটা গোল বাটি পানির উপরে ভেসে উঠল। এটা দেখে আন্টি প্রচন্ড পরিমাণে ভয় পায়নি, কিন্তু উল্টো তার সাথে কথা বলতে থাকলেন। আন্টি তখন বললেন, এইটা আমাকে দিবি না? তিনি বললেন, না দেব না। তারপর আন্টি জোরে একটা টান দিয়ে পাঞ্জাবিটা হাতে ধরে বাড়িতে নিয়ে যাবেন। এমন সময় সে জিনটা বলল, ভালোই ভালো বলছিলাম দিবি না, যা দেখিস আমি কিভাবে নিয়ে নেব, কেউ টেরও পাবে না। তারপর আন্টি বললেন, আচ্ছা দেখবো না কি করে নিস তুই, আমি গেলাম এখন। এই কথা বলে বাড়িতে চলে আসলেন। তিনি এসে কাপড়টা রশিতে শুকিয়ে দিয়েছিলেন। বিকেল বেলা যখন কাপড়টা আনতে যাবেন তখন দেখলেন রশিতে একটা কাপড়ও নেই। পাঞ্জাবিটা না পেয়ে আন্টি ঘরে চলে যাচ্ছেন, ভাবছিলেন হয়তোবা কেউ নিয়ে গেছেন। সারাটা দিন ভালো যাচ্ছিল। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লেন। মাঝরাতে হঠাৎ ব্যথায় চিৎকার করছেন। আন্টির চিৎকারে ডানা গিয়ে বললেন, সাফিয়া, সাফিয়া কি হয়েছে, এরকম কেন বলছিস? আন্টি তখন বলেন, আমার হাতে অনেক ব্যথা করছে। আমার হাতে তো ভালোই ছিল, হঠাৎ এত এত ব্যথা করছে কেন? ওদিকে পাশের বাসায় একটা লোক ছিল, তিনি চিৎকার শুনে আমাদের বাসায় চলে আসলেন। এসে বললেন, কি হয়েছে তোমাদের বলো তো? ওনার কথায় নানা বললেন, দেখো না বেটা হঠাৎ করে ঘুমের মধ্যে চিৎকার করছে আর বলছে হাতে নাকি অনেক ব্যথা করছে। ওই দেখেন। উনি তখন আন্টিকে দেখলেন। উনি আন্টিকে দেখে নানাকে বাইরে নিয়ে গিয়ে বললেন, তোমার মেয়ের তো লক্ষণ ভালো না। না তখন বলল, কি বলছো তুমি? আমার মেয়ের লক্ষণ ভালো না মানে কি হয়েছে খুলে বলো তো? নানার কথায় ওই লোকটা বলল, এখন না, সকালে বলবো না। কথাটা বলে উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পর নানাও শুয়ে পড়লেন। সকালে উনি সবাইকে বললেন, কি বলেছিলাম বলো তো? তিনি তখন বললেন, রাতেই বলতাম কিন্তু বলিনি, আপনার মেয়ের কাছে কিছু একটা চাইছিল, সেটা দায় নাই আপনার মেয়ে, তাই তো দেখো না এই অবস্থা। নানা তখন বললেন, কে কি চাইবে আমি তো বিষয়টা বুঝতে পারছি না, আমার মেয়ে আমাকে কিছু বলেও নি। নানার কথায় তিনি বললেন, আমি জানি না কি চাইছিল, সেটা আপনার মেয়ে দেয়নি, এজন্য আপনার মেয়ের পিছনে লাগছে। আপনার মেয়ে জক্কি ধরছে, জক্কি। আপনি তাকে বললেন কেউ কিছু চাইছিল কিনা? নানা তখন বললেন, আচ্ছা ঠিক আছে, আমি বাসায় যাই, গিয়ে দেখি ঠিক আছে সে কি বলে। কথা মতো বাসায় এসে আন্টিকে বললেন, সাফিয়া তোর কাছে কি কেউ কিছু চেয়েছিল? আন্টি তখন বললেন, কে কি চাইবে, আমার তো কিছুই মনে নেই। নানা তখন বললেন, আমি আমার পাশের বাসায় থাকি একজনের কাছ থেকে শুনেছি তোর কথা, বলছেন তোকে নাকি জক্কিতে ধরেছে। জক্কির কথা বলার পর আন্টির মনে পড়ল কালকের পুকুরের কথা। নানাকে বললেন, হ্যাঁ মনে পড়েছে, কালকে যখন পাঞ্জাবিটা ধুতে গিয়েছিলাম না তখন এরকম হয়েছিল। এরপর নানাকে সমস্ত ঘটনা খুলে বললেন। নানা বললেন, সর্বনাশ, তোর কাছে যখন চেয়েছে তুই দিয়ে দিলি না কেন? তোকে যখন বলছিল তুই আমাকে এসব কথা বললি না কেন? তাহলে তো আমি তখনই বলতাম পাঞ্জাবিটা পানিতে ফেলে দে। আসার কথা লোকটা তাহলে ঠিকই বলছিল, আমি বিশ্বাস করিনি তার কথা। আন্টি তখন বললেন, তোমার এত শখের একটা জিনিস, সেটা কাউকে দিব কেন আমি? আর জক্কি কি, ওটা আমার কি? আমি তো কোনো মানুষকে দেখলাম না সেখানে। নানা তখন বললেন, জক্কি জিন জাতি, এরা মানুষ না, এরা জিন। এদের সাথে কেন লাগতে গেছিস বলতো? আন্টি তখন বললেন, আমি তো জানতাম না, জানলে দিয়ে আসতাম। আর কালকে তো পাঞ্জাবিটা শুকাতে দেওয়ার পর পাইনি। আর এই জিনটা আমাকে আসার সময় বলেছিল, যা দিলি না তাই তোকে কিভাবে নিতে হবে তুই টেরও পাবি না। তাহলে ওই জিনটা মনে হয় নিয়ে গেছে। আর আমি যে হাতটা দিয়ে পাঞ্জাবিটা টেনে তুলেছিলাম না, সে হাতে অনেক ব্যথা করছিল, এখন বুঝতে পারছি। নানা তখন বললেন, যা আমার রয়ে গেছে, তো
তোকে হুজুরের কাছে নিয়ে যাব, দেখি কি হয়। কথা মতো বিকেলবেলা নিয়ে গেলেন হুজুরের কাছে। হুজুর আন্টিকে একটা রুমে নিয়ে গেলেন এবং আন্টির সামনে হুজুর সেই জিনটাকে হাজির করালেন। তারপর জিনটাকে বললেন, কেন আসছিস? জিনটা সমস্ত ঘটনা খুলে বললেন আর বললেন, আমি একটা জিনিস চাইলাম, আমার অনেক পছন্দ হয়েছিল, সেটা দেয়নি আমাকে, তাই তার পিছনে রেখেছি। হুজুর তখন বললেন, না বুঝে একটা কাজ করে বসছে। তখন সে জিনটা বলল, আমি তখন বারবার বলেছিলাম, সে শুনেনি, আমি ঠিকই নিয়ে গেছে, সে বুঝতে পারেনি। হুজুর বললেন, এখন তো যেটা হয়েছে সেটা হয়ে গেছে, পেয়ে গেছো, তার কাছে থেকে পেয়ে গেছো না, না চলে যাও। জিনটা তখন বলল, আমি একবার যাকে ধরি তাকে ছেড়ে যায় না, কখনো না, কখনো না। তবে এখন চলে যাচ্ছি ঠিকই, তবে আবারও ফিরে আসবো কোনো একদিন। এই বলে সে জিনটা চলে যাওয়ার পর হুজুর আন্টিকে তাবিজ দিয়ে দেন আর ঝাড়ফুঁক করে দেন আর নানাকে বললেন, আশা করি আর কোনো সমস্যা হবে না, আপনারা বাসায় চলে যান। তারপর থেকে কয়েক বছর কিছু হয়নি, কিন্তু সেই জিনগুলো আন্টির বিয়ের পর আবারও ফিরে আসেন, বিড়ালের রূপ ধারণ করে। বিয়ের পরের ঘটনা আপনারা সবাই জানেন, এতক্ষণ তো এটাই বর্ণনা করলাম। এভাবে কম বেশি সবার সাথে জিন রিলেটেড ঘটনা ঘটেছে। একদিন আমাদের প্রতিবেশী একজনের মেয়ের পেটে কোন এক ভাবে যোগ ঢুকে গেছিল। পেটে যোগ ঢোকার কারণে প্রচুর পরিমাণে ব্লাড ভাঙছিল এবং মেয়েটা অনেক ছোট ছিল তখন। তিনি তার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার কিছুই করতে পারলেন না। বাড়িতে নিয়ে আসছেন, মেয়ের চিকিৎসা শুনে আশেপাশে সবাই রীতিমতো জড়ো হয়ে গেছে। আর আন্টির শরীরে তখন জিন উপস্থিত ছিল। তিনি ঘর থেকে বসে বললেন, ডক্টর দেখে কোনো লাভ নেই, 500 টাকা দিয়ে আসছে, আমাদের কাছে আসলে 50 টাকা 100 টাকা দিলেই হতো। আন্টির কথা শুনে সবাই বলল, কার কথা বলছো? তিনি বললেন, তোমাদের পাশের বাসার একজনের মেয়ে পেটের যোগ ঢুকেছে। আমাদের বাসার একজন চলে গেলেন দেখতে যে কথাটা সত্য নাকি মিথ্যা। গিয়ে দেখলেন অনেক মানুষ জড়ো হয়েছে এবং মেয়ের পেট সত্যি সত্যি যোগ ঢুকে গেছে। ওই মেয়ের দাদিকে আন্টির কথা বললে আন্টি তখন বলল, আমি যদি আগে জানতাম তাহলে তার কাছে নিয়ে যেতাম। তারা সবাই তার মেয়েকে, মানে সেই যোগে ধরা সেই মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে আসলেন আর বললেন, আমার মেয়ের পেটের ভেতর থেকে যোগটা বের করে দাও। আন্টির ভেতর থেকে সেই জিনটা বলে উঠলেন, আমাদের কি দাম বের করে আমরা কি পাবো? তারা তখন বললেন, বের করতে পারলে 1 কেজি মিষ্টি খাওয়াবো। ওদের কথায় আন্টির শরীরে থাকা সে জিন রাজি হয়ে গেল। তাদের মেয়েকে বাইরে বসালেন, একটা চেয়ারে বসালেন। আন্টি একটু চুনের পানি তার মধ্যে আরেকটা কি যেন দিলেন, 2টা মিশিয়ে খাইয়ে দিলেন মেয়েটাকে। তারপর হাতে একটা চুন আর পানি মিশিয়ে ওটাকে গাঢ় করলেন। তারপর মেয়েটার পেটে চুনটা দিয়ে ফু দিলেন। এভাবে কিছুক্ষণ পর সবার চোখের সামনে যোগটা টুকরো টুকরো হয়ে বের হয়ে আসছিল। এটা দেখে সবাই যেন হতভম্ব হয়ে পেটের ভেতরে তাকিয়ে থাকলেন, এইটা কিভাবে সম্ভব? ধীরে ধীরে বেরিয়ে আসছে। কথা মতো জিনরা যোগটা বের করেছেন। যোগটা বের হওয়ার পর ব্লাড ভাঙাও বন্ধ হয়েছে। আর জিনকে দেওয়া সেই কথা মতো আন্টিকে তারা মিষ্টি এনেও খাইয়েছিলেন। এভাবে আন্টি সেই জিনদের মাধ্যমে কবিরাজি করে অনেক টাকা উপার্জন করেছিলেন, অনেক মানুষের উপকার করেছিলেন। এই ছিল আমার ঘটনা। আশা করি ঘটনাটা ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আমি ওমর ফারুক। এমন কালেক্টেড আরো অনেক স্টোরি আছে, আমি সময় মতো সব কিছু কালেক্ট করে পাঠিয়ে দেবো ভাইয়া। আসসালামু আলাইকুম। এই ঘটনার মূল লেখিকা ফারজানা চৌধুরী। ভাইয়া ঘটনাটি ভালো লাগলে শেয়ার করতে পারেন ভৌতিক কথায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই। অ্যান্ড একই সাথে বলবো যে দিস ইজ অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং একটা স্টোরি ছিল, দারুণ ছিল। এবং রিয়েল স্টোরিগুলো এরকমই হয়, ছিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলো হয়। আমি যত জিনের স্টোরি শুনেছি, মানে জিনের রিয়েল স্টোরি শুনেছি, সবগুলো এই ধরনের হয়। রিয়েল স্টোরিগুলো অলওয়েজ একটু অন্যরকম হয়। মানে ব্যাপারটা আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বাট যেগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়, মানে প্রতিটা ঘটনা একটা মিল থাকে না, একটার পর একটা যে হয় এরকমটা না।
এক এক সময় এক এক রকম হয় জিনিসগুলো, অসম্ভব রকম সুন্দর ছিল ভাই। অ্যান্ড দিস ইজ বেসিক্যালি ইট। অনেক অনেক সুন্দর ছিল। আই বিলিভ শুধু আমার কাছে নয়, সবার কাছে স্টোরি অনেক অনেক সুন্দর লেগেছে। অ্যান্ড ইনশাল্লাহ এভাবেই দারুণ দারুণ সব ঘটনা কিন্তু আমরা সামনেও পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ভালো লাগলো ভাই। আমরা ওমর ফারুক ভাই আপনার পরবর্তী স্টোরি ইনশাল্লাহ কালেক্ট করে পাঠিয়ে দেবেন। আপনার স্টোরি বেশ ভালো। আপনার তো স্টোরি না, মানে আপনার কালেকশন বেশ ভালো। ফারজানা আপুর অনেক অনেক ধন্যবাদ ফারজানা আপুকে এই ঘটনাটার জন্য। এন্ড সত্যি সত্যি কথা বলতে রিয়েল স্টোরি এরকমই হয়, কাহিনী করা হয়, ভয়াবহ কিছু থাকে, সত্যি বললাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। সো আমি আর দেরি করবো না, আজকে স্পেশাল একটা এপিসোড ছিল, শেষ করে দিলাম। আমি চিন্তা করছি এরকম প্রতি উইকে একবার করে রিয়েল স্টোরি বা যেটাকে বলে আমরা গল্প নিয়ে আসবো, এভাবে করে শোনাবো ইনশাল্লাহ, লং স্টোরি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আর দেরি করবো না। সো এই যে হচ্ছে বিষয়। সো আর দেরি করে লাভ নেই, আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি আমি এখান থেকে বিদায় নিতে চাই। আপনাদের সাথে আগামীকাল দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।